আসসালামু আলাইকুম। চ্যানেল এই সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সোহেল ফাইসাল। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বহুমুখী সম্পর্ক গড়ায় নতুন সরকারের কূটনীতি। ভবিষ্যৎ সাফল্য নির্ভর করছে দিল্লি, বেইজিং আর ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের ভারসাম্যের ওপর মন্তব্য। রাজনীতির নামে অরাজকতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। চাঁদপুরে ইপিজেড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিভাগ কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি। দেশে হামের প্রাদুর্ভাব কমলেও হাম পরবর্তী জটিলতা বড় চ্যালেঞ্জ, বলছেন চিকিৎসকরা। নিয়মিত টিকাদানে আক্রান্ত আরও কমার আশা। এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে দেশের দরিদ্র জনগোষ্ঠী। সরকারি সহায়তা যথাযথভাবে বন্টনে নজরদারি বাড়ানোর তাগিদ। প্রিয় দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছি বিস্তারিত সংবাদে। কেমন হচ্ছে নতুন সরকারের কূটনীতি? প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভারসাম্যের সম্পর্ক তৈরিতে কতটা সফল ঢাকা, সেই পর্যালোচনায় সাবেক কূটনীতি বিশ্লেষকদের সঙ্গে কথা বলে রিপোর্ট করছেন পান্থ রহমান। সবার সাথে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়। পুরনো এই স্লোগান বদলে সবার আগে বাংলাদেশ স্লোগানে নতুন প্রধানমন্ত্রীর নতুন কূটনীতির শুরু। তাও আবার সবাইকে চমকে দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধানের উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের হাত ধরেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের ৯০ দিনে এসে সেই কূটনীতি কতটা পথ পাড়ি দিল, এমন প্রশ্নে কূটনীতি বিশ্লেষকরা বলছেন এখনো পর্যন্ত কূটনীতিতে কোনো স্পষ্ট বার্তা নেই। বিশ্লেষকরা মনে করেন দায়িত্ব নিয়েই অভ্যন্তরীণ ও বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় প্রধানমন্ত্রীকে। ইরান যুদ্ধের সঙ্গে জড়িয়ে জ্বালানি সংকট এবং তাতে অর্থনৈতিক ধাক্কা যেমন ছিল, তেমনি ছিল নিজেকে কূটনীতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার চ্যালেঞ্জও। তবে নতুন প্রধানমন্ত্রীর জন্য বড় পরীক্ষা ছিল বন্ধু নির্বাচন। খুব কাছের প্রতিবেশী ভারত, বড় অংশী চীন, জাপান কিংবা পশ্চিমা মোড়লদের সঙ্গে ভারসাম্য রাখা, যেখানে খুব বেশি কাজ হয়নি বলেও ধারণা বিশ্লেষকদের। দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান তো বটেই, তার সঙ্গে সীমান্তে কাঁটাতার, বিএসএফের ভূমিকা, নিরাপত্তার মত দ্বিমতে বড় চ্যালেঞ্জ ভারত সম্পর্ক। সেই টানাপোড়েন মেটানোর চেষ্টায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের দিল্লি যাত্রা কতটা সফল তার উত্তর সময়ের ওপর। তবে আপাতত চাওয়া ভিসা স্বাভাবিক করা সহ সম্পর্কের প্যারামিটার নির্ধারণ। দেখার আছে ঢাকার চাওয়া অনুযায়ী একমুখিতা ছেড়ে কতটা ভারসাম্যপূর্ণ অবস্থান নেয় দিল্লি। ভারতের পর আরেক গুরুত্বপূর্ণ অংশী চীনেও সফর করেন পররাষ্ট্রমন্ত্রী। দ্বিপক্ষীয় ওই বৈঠকে চমক হয়ে আসে তিস্তা বহুমুখী প্রকল্প নিয়ে ঢাকার আগ্রহ, জানিয়ে টানাপোড়েন আছে ভারতের সঙ্গে। শিল্প, বিনিয়োগ, জ্বালানি এবং বন্দর উন্নয়ন নিয়ে আলোচনাও বড় কিছুর ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকের মতে চীন শুধু বাংলাদেশের উন্নয়ন অংশী নয়, বরং কৌশলগত ভারসাম্যের অংশও। শুধু পররাষ্ট্রমন্ত্রীর সফর নয়, বরং ঢাকা সফর করে গেছেন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, চীনের প্রতিনিধিরাও। যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুল আলোচিত বাণিজ্য চুক্তির পর শুল্ক কমে যাওয়া এবং জ্বালানি সমঝোতা হওয়া কতটা সুফল দেবে তার জন্যও অপেক্ষা করতে হচ্ছে। যোগাযোগ বেড়েছে জাপানের সঙ্গেও। অবকাঠামো, দক্ষ জনশক্তি এবং বিনিয়োগে আগ্রহ আছে টোকিওর। ঢাকার সঙ্গে সক্রিয় সম্পর্কের আগ্রহ আছে ইসলামাবাদেরও। রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের ধারাবাহিকতায় চালু হওয়ার পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র।
দ্বিপক্ষীয় সম্পর্কের বাইরে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে তৈরি দক্ষিণ এশিয়ান জোট সার্ক সক্রিয় করার লক্ষ্য আছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি রোহিঙ্গা সংকট সমাধান, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়কেও গুরুত্ব দিচ্ছেন। আর সবকিছুর সঙ্গে থাকছে ২ জুন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে সাইপ্রাসের প্রার্থীর সঙ্গে ভোটযুদ্ধ, যেজন্য এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। মোটের ওপর ৯০ দিনের নতুন সরকারের কূটনৈতিক বার্তা কোনো একক শক্তির ওপর নির্ভর না করে বহুমুখী সম্পর্ক গড়ে তোলা। ভারসাম্যের সেই কূটনীতি কতটা সফল হবে তা নির্ভর করবে ঢাকা কিভাবে দিল্লি, বেইজিং আর ওয়াশিংটনকে সামলাবে তার উপর। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। চাঁদপুরে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি মহল বিভ্রান্তি তৈরি করছে। তিনি বলেন, রাজনীতির নামে অরাজকতা সৃষ্টি করলে কেউ বসে থাকবে না। চাঁদপুরে ইপিজেড ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় দেশকে এগিয়ে নেওয়ার। মুর্শিদ আলমের সহায়তায় মনির হোসেনের ভিডিও চিত্রে রাহুল রায়ের রিপোর্ট। স্বাস্থ্য এবং শিক্ষা খাতে এই জেলার মানুষের রয়েছে বেশ কিছু দাবি। অবশেষে দীর্ঘ ২২ বছর পর বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে এই ইলিশের রূপালী ঐতিহ্য জেলায় আসলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর শুরু হয় শাহরাস্তির টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারক বাজারে খর্দখাল পুনঃখননের মধ্য দিয়ে। সেখান থেকে প্রধানমন্ত্রী আসেন চাঁদপুর সদরের শাহমাদপুর ইউনিয়নের কুমারডুগি গ্রামে। সেখানে বিশ্বখাল পুনঃখননের কাজ শুরু করেন প্রধানমন্ত্রী। খাল খননের কথা বলেছি, এই যে আজকে 2টি খাল পুনর্খনন আমরা শুরু করেছি। আমরা সারা বাংলাদেশে খাল পুনর্খননের কাজ শুরু করেছি। যেখানে খাল পুনর্খনন প্রয়োজন, খাল আমরা পুনর্খনন করব। সংসদে বাজেট হওয়ার সাথে সাথে আমরা আরো অনেক বেশি সংখ্যক মায়ের কাছে, সারা দেশে আরো অধিক সংখ্যক মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারবো। আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা অতি দ্রুত আমরা ফ্রি করে দেব, যাতে তারা মেয়েদের লেখাপড়া করতে কোনো রকম খরচ না হয়। সরকারের নির্বাচনের অন্যতম অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। দেশের বিভিন্ন জায়গায় এরই মধ্যে শুরু হয়ে গেছে এই কার্যক্রম। শহরের সরকারি কলেজ মাঠে প্রধানমন্ত্রী চাঁদপুরে শুরু করেন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। প্রধানমন্ত্রী যে অঞ্চলে যাচ্ছেন সেখানকার স্থানীয় মানুষের কিছু দাবি দাওয়াও পূরণ করছেন। চাঁদপুরবাসীকেও আশাহত করেননি প্রধানমন্ত্রী। সম্ভাব্যতা যাচাই করে এই ইপিজেড এর কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাল্লাহ দ্রুত ইপিজেড করব, যাতে করে এই এলাকার সন্তানেরাই শুধু কর্মসংস্থানের ব্যবস্থা না হয়, যাতে করে এই এলাকায় আরো বেশি মানুষ অন্য অন্য এলাকা থেকে আসতে পারে বেকার যুবকরা কর্মসংস্থার জন্য। আমরা চাই প্রযুক্তি বিদ্যালয় করার মাধ্যমে আমরা চাই আমাদের দেশের তরুণ সমাজ, ছেলে হোক মেয়ে হোক, তাদেরকে দক্ষ হিসাবে গড়ে তুলতে, যাদের দেশেই হোক বিদেশেই হোক তারা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। কিছু রাজনৈতিক অভিযোগও করেন প্রধানমন্ত্রী। আমাদেরকে নতুন নতুন টেকনিক্যাল কলেজ গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা, আমাদের তরুণরা যাতে করে সেখানে দক্ষ হিসেবে গড়তে পারে। আমাদেরকে হাসপাতাল গড়ে তুলতে হবে, আমাদেরকে ডাক্তার গড়ে তুলতে হবে, যাতে করে আমাদের দেশের মানুষ চিকিৎসা সুবিধা পায়। আমাদের মাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে, আমাদের কৃষক ভাইদেরকে স্বাবলম্বী করতে হবে, আমাদের দেশকে আমাদেরই গড়তে হবে। প্রিয় ভাই বোনেরা, বাইরে থেকে কোনো লোক এসে আমাদের এই দেশ গড়ে দিয়ে যাবে না। এই দেশ যদি গড়তে হয়, আপনারা আমাদের সকলের ভাগ্য, এই দেশের 20 কোটি মানুষের যদি ভাগ্য পরিবর্তন করতে হয়, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেছেন, জনগণকে সাথে নিয়েই সব প্রতিশ্রুতি পূরণ করবে তার সরকার। দেশ গড়ার রাজনীতি। রাহুল রায়, চ্যানেল আই, চাঁদপুর। দেশ জুড়ে হামের প্রাদুর্ভাব কমে আসছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে তারা বলছেন, হাম পরবর্তী জটিলতা নিয়ে ভর্তি হওয়া শিশুদের চিকিৎসা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। টিকাদান কর্মসূচি অব্যাহত থাকায় আগামী 1 মাস পর আক্রান্তের সংখ্যা আরও কমে যাবে বলে আশা চিকিৎসকদের। মাঝারুল হক মান্নার রিপোর্ট। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং দেশের বিভিন্ন জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তিল ধরনের ঠাঁই নেই। জ্বর, শরীর জুড়ে লালচে র্যাশ আর শ্বাসকষ্ট নিয়ে প্রতিদিন হাসপাতালে আসছে শত শত শিশু। এখন কি অবস্থা?
স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য অনুযায়ী মে মাসের মাঝামাঝি পর্যন্ত সারা দেশে হাম এবং উপসর্গে আক্রান্তের সংখ্যা 54,419 জন। এর মধ্যে মৃত্যু হয়েছে 439 শিশুর, যার বড় অংশই মারা গেছে হামের কারণে সৃষ্ট তীব্র নিউমোনিয়া ও শ্বাসতন্ত্র বিকল হয়ে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন 2024 ও 2025 সালে রুটিন টিকাদানে ঘাটতি এবং টিকার সরবরাহের সমস্যার কারণে শিশুদের একটি বড় অংশ হামের ডোজ থেকে বঞ্চিত হয়। এখন নতুন আক্রান্ত হার খুবই কম। কালকে আমাদের মাত্র 6টা ভর্তি হয়েছে, আগে তো 30টা 40টা পর্যন্ত ভর্তি হতো, কিন্তু এখন যেগুলি ভর্তি হচ্ছে এগুলি কিন্তু ম্যাক্সিমামই জটিলতা নিয়ে আসতেছে। মানে হামের যে জটিলতাগুলো হয়, বিশেষ করে নিউমোনিয়া, ডায়রিয়া, এনকেফালাইটিস, মেনিনজাইটিস, সেপসিস, হ্যাঁ, এইগুলি নিয়ে খিচুড়ি যেগুলা এইগুলি নিয়ে আসতেছে। এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সমস্যা, কারণ এগুলি দেখা যায় যে সাধারণ পেটে চিকিৎসা করা খুব টাফ হয়ে যাচ্ছে। হাম থেকে সুস্থ হওয়ার পর 4 থেকে 6 সপ্তাহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। আমরা আশা করতেছি যে জটিল যেগুলি অলরেডি মিজলস হয়েছে, এগুলোর জটিলতাগুলো আসে সাধারণত 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে, সেই জটিল আকার ধারণ করেই আসতেছে। নতুন আক্রান্তের হার কম। আমরা আশা করতেছি যে নতুন আক্রান্ত হার যে হারে কমে যাচ্ছে আগামী 1 মাস বা 15 দিনের মধ্যে। হাম নিয়ে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে পরিস্থিতি উন্নয়নে সরকারের কাছে 15 দফা দাবি তুলে ধরেছে ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট। হামের প্রাদুর্ভাবের জন্য দায়ীদের বিচারের দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। মাঝফলক মান্না, চ্যানেল আই, ঢাকা। হামে আক্রান্ত শিশুদের জীবন রক্ষায় সম্ভব সবকিছু করছে সরকার। এ তথ্য জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দ্রুততম সময়ে পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করছেন তারা। সন্ত্রাসী হামলায় আহত শরীয়তপুর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাসিরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে সাংবাদিকদের একথা জানান মন্ত্রী। তিনি আরও বলেন, চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নের ঘটনায় বিভিন্ন হাসপাতালে ফ্যাসিস্ট আমলে নিয়োগ পাওয়া বর্তমানে কর্মরত শীর্ষ কর্তাদের ইন্ধন রয়েছে। উস্কানি তো আছে, আমরা ডাক্তারদের উপর কেউ হামলা করতে পারে? ডাক্তাররা না থাকলে আমরা কেউ বাঁচবো? আল্লাহ তো বলছেন চেষ্টা করতে। তবে একটু আশ্বস্ত করে, আজকেই প্রথম আমরা সারা বাংলাদেশের 1000-এর নিচে আমাদের মানে সন্দেহজনক হাম রোগী 1000-এর নিচে, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা 161 এবং মৃত্যু আজকে 0। 2টা মানে নিশ্চিত মৃত্যু হামের কারণে 2 জন, আর সন্দেহজনক 0, আর সন্দেহজনক মৌলভীবাজার 1 জন, আর সুনামগঞ্জে 1 জন। আমরা চেষ্টা করতেছি সব দিক থেকে। রাজধানীতে এক আলোচনায় বক্তারা বলেছেন, কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে, বাজারে বাড়ছে পণ্যের দাম। সে অনুযায়ী আয় বাড়ছে না, ক্রয় ক্ষমতায় বহু পরিবার খাদ্য সংকট তৈরির শঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে খাদ্য নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা ও কৃষি উৎপাদনে বাড়তি নজর দেওয়ার তাগিদ দেন তারা। সরকারি সাহায্য দরিদ্র মানুষের মাঝে যথাযথভাবে বন্টন হচ্ছে কিনা সে বিষয়েও নজরদারির কথা বলেন বক্তারা। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস বলছে, বিশ্বের সবচেয়ে বেশি খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা 10টি দেশের একটি বাংলাদেশ। আর সরকারি প্রতিবেদন বলছে, বছরের ব্যবধানে বেড়েছে অনেক নিত্যপণ্যের দাম। মধ্যপ্রাচ্য সংকটের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগ খাদ্য নিরাপত্তাহীনতা আরও বাড়িয়ে তুলছে। উৎপাদন ব্যয় বাড়লেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না কৃষক। অন্যদিকে বাড়ছে পণ্যের মূল্য, আর উচ্চমূল্যের বাজারে পুষ্টির যোগান দিতে হিমশিম খাচ্ছে অনেক পরিবার। উপযুক্ত কর্মসংস্থান। ঢাকায় জনবাজেট সংসদের আলোচনায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বলেন, বর্তমান পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের টিকে থাকাই কঠিন হয়ে যাচ্ছে। কৃষক সুইসাইড করেছেন যিনি 19টি মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করেছিলেন, এবং এটার সাথে একটার কোনো ক্রস চেক নাই যে আসলে আমি যাকে ঋণ দিচ্ছি তিনি এর আগে কতখানি ঋণে আছেন। প্রতি বছর দেখি প্রচুর খাবার ফেলে দেওয়া হচ্ছে রাস্তায়। কৃষকরা অভিমান করে ফেলে দিয়েছেন যে তাদের ইনভেস্টমেন্ট টাকাটা উঠে আসেনি। বিশেষজ্ঞরা বলছেন, কার্যকর পদক্ষেপ না নিলে খাদ্য সংকটে জটিল বাস্তবতার দিকে যাবে দেশ। ফার্টিলাইজারের সংকট এবং গ্রাসরুট লেভেলে ফার্টিলাইজারের দাম বেড়ে গেছে, পরে তেলের সংকট, এরপর হাওড়ে
একটা বড় ধরনের বন্যা আমরা দেখলাম। তার ফলে খাদ্যের কিছুটা সংকট হতে পারে, ফুড ইনফ্লেশনটা বেড়ে যেতে পারে। এত খাদ্য মূল্যস্ফীতি এইটা রেখে আমরা আসলে সামাজিক সুরক্ষার কথা ভাবতে পারি না, এবং কৃষকদেরকেও আমরা যে সাহায্য সহায়তা যদি না বাড়াই তাহলে উৎপাদন স্বাভাবিক থাকবে না। আলোচনায় কর্মসংস্থান ও উৎপাদন বাড়াতে বাজেটে সুনির্দিষ্ট লক্ষ্য রাখার তাগিদ দেন বক্তারা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। গাইবান্ধার সাঘাটা উপজেলার প্রত্যন্ত গ্রামের বিশেষ চাহিদা সম্পন্ন নারী আয়েশা আক্তার। চ্যানেল আয়ের সঙ্গে আয়েশার পরিচয় 2012 সালে। তখন সবে এসএসসি পাশ করেছে সে। আয়েশা এখন এলাকার বাতিঘর। ব্যাচেলর ও মাস্টার্স অর্জন করেছে প্রথম বিভাগ। আয়েশাকে নিয়ে নির্মিত হয়েছে বায়োপিক পায়ের ছাপ। বিস্তারিত জাকিয়া আক্তারের রিপোর্টে। দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাচ্ছি গাইবান্ধার সেই গ্রামে যেখানে একটি শিশু জন্মগ্রহণ করেছে তার 2 হাত ছাড়াই। জন্ম থেকেই আয়েশার 2টো হাত নেই। পা দিয়ে লেখা, খাওয়া, মোবাইল চালানো সহ দৈনন্দিন জীবন সংগ্রামে জয়ী আয়েশা। 2012 সালে চ্যানেল আই প্রচার হয় আয়েশার এসএসসি পাশের খবর। সেই সংবাদে সহায়তার হাত বাড়ান অনেকেই। এরপর চ্যানেল আই সিঙ্গার কিংবদন্তি সাহসিকতা পুরস্কারে ভূষিত হয় একসময় সার্কাসে বিক্রি হওয়া আয়েশা। সেই আয়েশা প্রথম বিভাগে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন, আর এবার প্রথম বিভাগ পেয়েছে মাস্টার্সেও। আমাকে এত কষ্ট করে ওনারা লেখাপড়া করালো, কোনো বোনকে লেখাপড়া করায়নি, ওরা মূর্খই ওরা বিয়ে দিয়েছে। আমি খেলে আমার মা, আমি বোঝা এখন, কিন্তু চাকরি না হলে আমি বোঝা। এসব নিয়েই ফরিদুর রেজা সাগরের প্রযোজনায় বায়োপিক পায়ের ছাপ। পায়ের ছাপ পরিচালনা করেছেন সাংবাদিক মোস্তফা মল্লিক। আজকে সে তার পুরো পড়াশোনা শেষ করে অনেকের সহযোগিতায় যেমন সে এতটুকু এসেছে, আবার অনেকের সহযোগিতায় সে অবশ্যই ভালো একটা কর্পোরেট অফিসে ভালো একটা কাজ করবে। এই মেয়েটি অন্য 10 জন মানুষের আই ওপেনার হতে পারে। আমি বলবো আয়েশা, তুমি আমাদের দেশের জন্য একটা গর্ব। তুমি একটা দেখিয়েছো যে কিভাবে মোস্ট আনপ্রিভিলেজ জায়গা থেকেও উঠে আসা যায়। বায়োপিকটি শুধু বিনোদন বা ঘটনা তুলে ধরার জন্য নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। তার জীবনের এই সংগ্রাম ও অর্জন সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রযোজক ফরিদুর রেজা সাগর বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের আশার প্রদীপ জ্বালাবে বায়োপিক পায়ের ছাপ। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। এবারে খানিকক্ষণের বিরতি। সংবাদে আবারও আমন্ত্রণ। এবারে কৃষি সংবাদ। একই মাঠে 58 জাতের ধান, কোথাও লবণ সহিষ্ণু, কোথাও সুগন্ধি, আবার কোথাও পুষ্টি সমৃদ্ধ উচ্চ ফলনশীল ধানের জাত। কৃষকদের জন্য যা হয়ে উঠেছে বাস্তব ভিত্তিক এক রাইস মিউজিয়াম। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তত্ত্বাবধানে খুলনার বটিয়াঘাটার মাঠে নতুন প্রযুক্তি ও ধানের জাত সম্পর্কে হাতে কলমে শিখছেন কৃষক। বিজ্ঞানীরা বলছেন, এতে কম খরচে বাড়ছে উৎপাদন, মিলছে উপযোগী ধান নির্বাচনের সুযোগ। এবারে প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোড়েলগঞ্জে পানগুছি নদীর ভয়াবহ ভাঙনে দিশেহারা নদী তীরের মানুষ। ভাঙনে নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি ও সড়ক। এমন বাস্তবতায়ও বন্ধ রয়েছে নদী তীর রক্ষা বাঁধের কাজ। এতে ক্ষুব্ধ স্থানীয়রা। দ্রুত বাঁধের নির্মাণ কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের। এর সাথে শেষ করছি এখনকার সংবাদ। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বহুমুখী সম্পর্ক গড়ায় নতুন সরকারের কূটনীতি।
ভবিষ্যতে সাফল্য নির্ভর করছে দিল্লি, বেইজিং আর ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগের ভারসাম্যের উপর মন্তব্য। রাজনীতির নামে অরাজকতার বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি, চাঁদপুরে ইপিজেড প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিভাগ কৃষি বিশ্ববিদ্যালয় করার প্রতিশ্রুতি। দেশে হামের প্রাদুর্ভাব কমলেও হাম পরবর্তী জটিলতা বড় চ্যালেঞ্জ বলছেন চিকিৎসকরা। নিয়মিত টিকাদানে আক্রান্ত আরও কমার আশা। এবং খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে দেশের দরিদ্র জনগোষ্ঠী, সরকারি সহায়তা যথাযথভাবে বন্টনে নজরদারি বাড়ানোর তাগিদ। আমাদের পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।